হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গতদিনে তোমাদের প্রথম অধ্যায়ে সূত্রগুলো লিখে দিয়েছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে মনে রাখতে হয়। আজকে আমরা তার প্রয়োগ দেব। স্লাইড ক্যালিপার্সের রিলেটেড অঙ্ক এবং এর সাথে আপেক্ষিক ত্রুটির অঙ্ক আমরা দেখব। দেখো, একটা সমস্যা দেওয়া আছে যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 40 মিলিমিটার, ভার্নিয়ার সমাবর্তন 12 পাওয়া যায় এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20। এখন এই ফিজিক্সের অঙ্কর জন্য তোমাদের প্রায়ই একটা অবজেকশন আছে যে অনেক সূত্র আমরা কোথায় কখন বসাবো, সেই জন্য ম্যাথ পারো না বা বিরক্ত লাগে। আসলে ফিজিক্স একটা মজার সাবজেক্ট। এখানে তোমার অঙ্কের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো ঠিক মতো আইডেন্টিফাই করে যদি লিখতে পারো এবং তার রিলেটেড যে সূত্রগুলো আছে সেটা প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের ফিজিক্সের অঙ্কগুলো খুবই সহজ হবে এবং নাম্বার তোলা অনেক ইজি হবে। তো আমরা এই সমস্যায় দেখলাম কি কি মান দেওয়া আছে। দেখো, এটা দেওয়া আছে কি প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট ক্যাপিটাল এন, কতদিন দেখিয়েছিলাম, ক্যাপিটাল এন সমান 40 মিলিমিটার। তারপরে দেওয়া আছে ভার্নিয়ার সমাপতন 12। ভার্নিয়ার সমাপতনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি সমান 12। আর একটা দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20, তার মানে এন দেওয়া আছে, স্মল এন। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে যখন প্রধান স্কেলের এক ঘরের মান দেওয়া থাকবে না, তখন আমরা ধরে নিব যে ওই স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। যেমন তোমাদের কাছে যে স্কেলগুলো আছে দেখবে ক্ষুদ্রতম যে ঘর আছে মিলিমিটারে, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, তারপরে 1 2 3 সেন্টিমিটার ইউজ করা হয়েছে, কিন্তু ক্ষুদ্রতম যে ঘরগুলো ব্যবহার করা হয়েছে সেসব সব মিলিমিটার। তাহলে এখানে 1 নম্বর সমস্যা এভাবে দেওয়া আছে ভিসি। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট সূত্রটা কি ছিল আমাদের? ভিসি সমান ছিল এস ভাগ এন। তাহলে এস ভাগ এন যদি হয়, আমাদের অঙ্কের প্রশ্নে কি মান দেওয়া আছে? দেওয়া আছে হলো ভাগ সংখ্যা দেওয়া আছে এর, আর হলো প্রধান স্কেলের এক ঘরের মান আমরা জানি 1। তাহলে এই দুটো ইউজ করলেই দেখা যায় যে দেখো ভিসি সমান এন ভাগ এন, তাহলে 1 ডিভাইডেড 20 ইকুয়াল। তাহলে দেখো এই যে তাহলে এই ভিসি সমান কত? এস ভাগ এন। তাহলে আমাদের দেখো ম্যাথটা সলভ হয়ে গেছে এবং এটা কিন্তু তোমাদের গ হিসেবে আসে, ছোট কিন্তু 3 এ 3 পাওয়া যায়। তাহলে এখানে নিয়ম কি দেওয়া আছে, শূন্যটা লিখতে হবে। তারপরে আমরা জানি যে সূত্রটা ইউজ করবে, মান বসাবে, ব্যাস। তাহলে এই অঙ্কটা সলভ। এখন দেখো 2 নাম্বার, যদি ওইটাই বলা হয় ব্যাস কত। ব্যাস মানে আমরা ইউজ করতেছি কি, দেখো স্লাইড ক্যালিপার্স ব্যবহার করতেছি। তাহলে এই সাহায্যে আমরা কি দেওয়া আছে বললাম যে প্রধান স্কেল মানে প্রধান স্কেল পার্ট যেটা দেওয়া আছে এন 40, ভার্নিয়ার সমাপতন 12, ভিসি দেওয়া আছে। তবে মেইন যে সূত্রটা ছিল যে দৈর্ঘ্য বা ব্যাস বা উচ্চতা নির্ণয়ের সূত্র, এখানে যেহেতু ব্যাস বলেছে এই জন্য আমরা ডি ব্যবহার করলাম। যদি দৈর্ঘ্য বলতো তাহলে এ ব্যবহার করতাম, উচ্চতা বললে এইচ ব্যবহার করতাম। তাহলে এখন ডি সমান এন প্লাস ভি গুণন ভিসি। সবগুলো মান দেওয়া আছে, জাস্ট খালি বসায় দেওয়া। তাহলে এটাও গ হিসাবে তোমাদের আসে, এটাও তোমাদের গতে আসে। তাহলে এটা হলো। এখন দেখো, যদি আমি তোমাদের বলিনি এর আগে, স্লাইড ক্যালিপার্সের ব্যবহারে যন্ত্রের 2 রকম ত্রুটি হতে পারে, সেটা হলো ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি। তাহলে এই জায়গায় তোমার -3 ঘর ত্রুটি আছে। এই -3 ঘর তার মানে যখন স্লাইড ক্যালিপার্সের দুইটা চূড়া একত্রিত করা হবে, ভার্নিয়ার স্কেল 0 দাগ যদি প্রধান স্কেল 0 দাগের বাম পাশে থাকে, সেই ত্রুটিকে বলা হচ্ছে তোমার ঋণাত্মক ত্রুটি। আর যদি ডান পাশে থাকে সেটা বলা হয় ধনাত্মক ত্রুটি। তাহলে এখানে মান দেখে বুঝতেছো যে এটা কি ত্রুটি? ঋণাত্মক ত্রুটি। এখন মিলিমিটারের সাথে কখনো ঘর সংখ্যা যোগ বা বিয়োগ করা যায় না। তাহলে এখানে আমাদের তাহলে এটা কি ঘর সংখ্যাকে পাঠে পরিণত করতে হবে, এটা একটা বোঝার বিষয়। কারণ অনেকে এটা করে কি মূল পাঠের সাথে এটা যোগ বিয়োগ করে দেয়, দিয়ে অ্যান্সার করে, টোটালটা ভুল হয়ে যায়। তাহলে যেমন ধরো 10টা গোলাপ ফুল আছে, 5টা গাঁদা ফুল আছে, তাহলে মোট কয়টা ফুল? 15টা। কিন্তু মোট কয়টা গোলাপ? তাহলে কিন্তু সেই গাঁদা ফুলটা তুমি যোগ করে দিতে পারো না।
তাহলে ঘরকে কি করতে হবে, তোমার পাঠে পরিণত করতে হবে। এই পাঠে পরিণত করার জন্য এই যে ইরোর, যেটা ইরোর সমান ঘর সংখ্যা গুণন ভার্নিয়ার ধ্রুবক। ঘর সংখ্যাকে ভার্নিয়ার ধ্রুবকে গুণ করলে তুমি এই ইরোরটা পেয়ে যাবে। তাহলে আমরা জানি যে সূত্রটা b সমান n প্লাস v গুণন vc মাইনাস প্লাস মাইনাস e। তাহলে এখানে কি ত্রুটি, মাইনাস ত্রুটি। তাহলে এবার এই প্লাস মাইনাস মানে একটু মাইনাস লিখবো। লেখার পর দেখো যে মানটা আসলো, যদি ওই স্কেলের ত্রুটিটা থাকে তাহলে আমরা এটা এই ত্রুটিটা ব্যবহার করব। তখন আমাদের অ্যান্সার হবে কত, 40.75 ত্রুটি। আর যান্ত্রিক ত্রুটি থাকলে যে তোমার মান নেগেটিভ বা তোমার মান সঠিক আসবে না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ তুমি যন্ত্র ব্যবহার করার আগে তুমি যদি ওটা নির্ণয় করে নিতে পারো যে কতখানি এরর আছে, সেটা ফাইনালি যে ওইটা বাদ দিলে বা যোগ করলে তোমার সুন্দরভাবে পাবে। যেমন একটা উদাহরণ বলি, ধরো তোমার বাসায় যে দাড়ি পাল্লাগুলো ব্যবহার করা হয় এরকম, সেই দাড়ি পাল্লায় দেখা যায় এরকম করে যখন খালি থাকে পাল্লাগুলো, তখন দেখো অনেক সময় একটা এরকম ঢালু থাকে, একটা উঠে থাকে। তখন করা হয় কি, কিছু পরিমাণ বস্তু এখানে দিয়ে এই লেবেল করা হয়। তাহলে দেখো আগে ত্রুটি ছিল, কিন্তু এখন তো এটার পরে আর ত্রুটি নাই। তাহলে এখন যে মাপটা পাবে সঠিক মাপ পাবে। তো সেরকম ত্রুটি থাকলেও এই প্লাস মাইনাস করার পর তুমি সঠিক মানটা পেয়ে যাবে। এরপর দেখো একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, গোলকীয় পৃষ্ঠের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি ও আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। চূড়ান্ত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি। এখন আমাদের এই যেহেতু গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে গোলকের প্রকৃত ক্ষেত্রফলটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল সূত্র কি বলেছিলাম, a সমান 4πr²। তাহলে এখানে d তে, কারণ আমি মেপেছি d, আর মাপিনি, d মেপেছি, এজন্য এই সূত্রটা ইউজ করবে πd² দিয়ে তুমি ক্ষেত্রফল বের করলা, এই মানটা আসলো। এইবার ত্রুটি বের করার জন্য খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের স্টেমে কিন্তু ওই স্লাইড ক্যালিপার্সের কত ত্রুটি ছিল সেটা কিন্তু দেওয়া ছিল না। সেক্ষেত্রে তোমার কাছে তোমাদের বইয়ে তোমার এই 26 পৃষ্ঠা এবং 27 পৃষ্ঠায় কিছু তথ্য দেওয়া আছে। এই 26 এবং 27 পৃষ্ঠায় যে তথ্যটা দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী আমরা জানি যে কোনো যখন কিছু পরিমাপ করতে দেওয়া হয়, সেই স্কেলের সর্বনিম্ন পরিমাপযোগ্য যে মানটা আছে, চূড়ান্ত ত্রুটি ধরতে হবে তার ঠিক অর্ধেক। যেমন তোমার কাছে যে স্কেলটা আছে মিলিমিটারের ছোট দাগ কাটা, তাহলে ত্রুটি যদি হয় 1 মিলিমিটার অর্ধেক। এখন আমাদের স্লাইড ক্যালিপার্স ইউজ করা হয়েছে, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকটা বলা হচ্ছে সর্বনিম্ন পরিমাপযোগ্য মান। তাহলে ত্রুটি যদি হয় সর্বনিম্ন পরিমাপযোগ্য মানের অর্ধেক হবে। সেই জন্য এই জায়গাটা তোমরা করবে কি, সর্বনিম্ন যে মান ছিল আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করেছিলাম, দেখো কত বের করেছিলাম, এই যে 0.05 মিলিমিটার। তাহলে ত্রুটি হবে কি এর অর্ধেক। তাহলে কি হতে পারে, এর অর্ধেক বেশি হতে পারে, কম হতে পারে। তাহলে একবার প্লাস দিয়ে করবো, একবার কি মাইনাস দিয়ে হিসাব করবো। তাহলে প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে যদি করতে চাই, দেখো গোলকের সর্বোচ্চ ক্ষেত্রফল প্লাস যখন করবো, তাহলে আমাদের যে প্রকৃত ব্যাস যেটা পেয়েছিলাম 40.6, তার সাথে 0.025 যোগ করতে হবে। এটা মাথায় রাখতে হবে, তাহলে তোমার এই অঙ্কটা ঠিক হবে। তোমরা দেখবে হয়তো আপেক্ষিক ত্রুটি দেওয়া নাই এত পার্সেন্ট বা বলে দেওয়া নাই, তখন তোমরা এই জিনিসটা তোমরা প্রয়োগ করবে, এটা বলে দেওয়া আছে। তাহলে গোলকের সর্বোচ্চ ক্ষেত্রফল। এরপর দেখো, তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল পেলাম, পরিমাপযোগ্য মান পেয়েছি। চূড়ান্ত ত্রুটি তাহলে কি হবে, দুইটার বিয়োগফল। তাহলে এই জন্য আমি লিখছি a2 বিয়োগ a1 সমান এত। এইটা পেলাম কি সর্বোচ্চ ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটির মান। এবার করতে হবে কি সর্বনিম্ন ক্ষেত্রফলের জন্য। সর্বনিম্ন যখন ক্ষেত্রফল বলবো তখন কি করতে হবে, মাইনাস করতে হবে, ওই যে ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেকের মাইনাস করতে হবে। মাইনাস করে যে মানটা পেলাম সেটা হলো সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে এটাও প্রকৃত মান যেটা পেয়েছিলাম সেটা থেকে বিয়োগ করবো। তাহলে a1 বিয়োগ a3 ইকুয়াল এত। তাহলে চূড়ান্ত ত্রুটি হলো এটা। এখন আমরা তো পেলাম দুইটা চূড়ান্ত ত্রুটি, একটা হলো প্লাস করে, একটা মাইনাস করে। এই দুটোর মধ্যে সর্বোচ্চ যে মান, যেটা ত্রুটি গ্রহণযোগ্য মান হবে সেটা, এটাও মাথায় রাখতে হবে। আমাদের বই 27 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে এটা, যে
তোমার যে ত্রুটিগুলো বের হবে তার মধ্যে সর্বোচ্চ যে ত্রুটি হবে সেটা হবে গ্রহণযোগ্য চূড়ান্ত ত্রুটি। তাহলে আমাদের একটা অ্যান্সার অলরেডি চলে এসেছে। তাহলে গ্রহণযোগ্য চূড়ান্ত ত্রুটি কত? এই 6.3794। এখন আমাদের দরকার কি? আপেক্ষিক ত্রুটি নির্ণয়। তাহলে আপেক্ষিক ত্রুটি সূত্রটা কি ছিল? আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ মোট পরিমাপকৃত মান গুণন 100%। এই আপেক্ষিক ত্রুটিকে কিন্তু তোমার শতকরা ত্রুটিও বলা হয়। তাহলে এই মানগুলো তুমি বসায়, তাহলে আসছে কত? 0.12%। তাহলে এইভাবে আমরা খুব সহজেই আপেক্ষিক ত্রুটি বের করতে পারি। এখন দেখো আর একটা অঙ্ক দেখায়। এইটা পারলে মোটামুটি এই বইয়ের এই অধ্যায়ে তোমার সবগুলো অঙ্ক এই রিলেটেড, আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। আর দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপের স্লাইড ক্যালিপার দেখালাম, স্ক্রু গজেরটা আরেকদিন দেখালাম। এখন যদি তোমার ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি 10% হয়, তাহলে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে, অর্থাৎ প্রশ্নেই তোমার আপেক্ষিক ত্রুটি বলে দেওয়া হয় যে ব্যাস মাপে 10% ত্রুটি আছে, সেক্ষেত্রে তোমার আপেক্ষিক ত্রুটি কত হবে? তো তখন আমরা করবো কি? তখন আর ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেক করবো না, কারণ অলরেডি আমার দেওয়া আছে মানটা, সেটা ইউজ করবো। গোলকের আয়তন, আয়তনের ক্ষেত্রে বলেছে আয়তন 1/6 পাই ডি কিউব। ডি অলরেডি আমরা পেয়ে গেছিলাম 14.6 করে, যে মানটা পেলাম এটা হলো প্রকৃত মান, পরিমাপকৃত মান বলে। এখন সর্বোচ্চ আয়তন বের করতে চাই। সর্বোচ্চ বের করার নিয়ম কি? ওই যে ব্যাস যেটা পরিমাপ করেছিলাম তার সাথে 10% যোগ হবে। তাহলে প্রসেসটা দেখো, 1/6 পাই ডি কিউব। তো ডি মানে কি? এত প্লাস সর্বোচ্চ, এজন্য প্লাস 40.6 এর 10%, কারণ ব্যাসে বলছে 10%, এই জন্য 10%। আর আগে করেছিলাম কি? ভার্নিয়ার ধ্রুবকের অর্ধেক। এই তাহলে এখানে সর্বোচ্চ পেলাম হলো এত মিলিমিটার কিউব। আবার চূড়ান্ত ত্রুটি করবো, এই সর্বোচ্চ মান থেকে পরিমাপকৃত মান বাদ বিয়োগ করলে যেটা পেলাম একটা চূড়ান্ত ত্রুটি। এইবার করবো কি? আমরা সর্বনিম্ন আয়তন বের করবো। তাহলে কি করতে হবে? এখানে প্লাস করেছিলাম এর আগে, এইবার কি করবো? মাইনাস করবো। আর কিছু না, খুবই সহজ, দেখতে একটু বড় কিন্তু আসলে প্রসেসটা একদম ইজি। তাহলে 40.6 মাইনাস 40.6 গুণন 10%। তাহলে এটা করলে যে মানটা আছে এটা হলো সর্বনিম্ন আয়তন ত্রুটি সহ। তাহলে এই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি কত? দুটো বিয়োগ করো, পরিমাপকৃত মান বিয়োগ সর্বনিম্ন আয়তন, বিয়োগ করলে পেলাম হলো এটা। তাহলে এই ক্ষেত্রেও আমাদের তোমার যে দুইটা ত্রুটি পেলাম, যে দুইটা ত্রুটি পেয়েছি তার মানে গ্রহণযোগ্য চূড়ান্ত ত্রুটি করতে হবে সবচেয়ে বড় মানটা। এখানে আমরা পেয়েছি সর্বোচ্চ ক্ষেত্রে যে ত্রুটিটা ছিল সেটা। তাহলে এখন আপেক্ষিক ত্রুটি সূত্রটা ইউজ করো। এই যে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ভাগ মোট পরিমাপকৃত মান গুণন 100%। এই মানগুলো যদি ওখানে বসায় দাও তাহলে আসবে হলো 33.1%। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। এখন দেখো, আমরা গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম এতে তোমরা অনেকে সাবস্ক্রাইব করেছো, লাইক দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক শুভকামনা এবং দোয়া থাকবে। আমার এই ভিডিওটাও দিলাম, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি করে ফেলো। আর সামনে আরো তোমাদের চাহিদা অনুসারে আমার কমেন্ট বক্সে জানাবে যে কোন টপিকগুলোর উপর তোমাদের ভিডিও চাই, আমি দেবো ইনশাল্লাহ। সেই জন্য সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।